ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে তোমাদেরকে আমি রসায়নের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, ভেরি ইম্পর্টেন্ট যে টপিকটা আছে এইটা নিয়ে আলোচনা করব। তোমরা গেস করতে পারলে বলো আমাদের কমেন্টে কী ক্লাস নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। দেখো, রসায়ন তুমি পড়তে গেলে তোমাকে প্রত্যেকটা জায়গায় ইলেকট্রন বিন্যাস জানতে হবে। যদি ইলেকট্রন বিন্যাস কেউ না জানে আর সে যদি রসায়নে ভালো করতে চায় তাহলে এটা একটা বোকামির কাজ। তো আমরা আজকে সেই ইলেকট্রন বিন্যাস নিয়েই আলোচনা করব। তো আমাদের ক্লাসটা তোমরা একটু ধৈর্য সহকারে করো, ইনশাল্লাহ ইলেকট্রন বিন্যাস নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না। তো ইলেকট্রন বিন্যাসের কয়েকটা নিয়ম আছে। ইলেকট্রন বিন্যাস, এই নিয়মগুলোর মধ্যে আমরা যে বিন্যাসের নিয়মটা শিখব এইটা হচ্ছে পলির বর্জন নীতি আর আউপাও নীতি। আচ্ছা, পলির বর্জন নীতি না, আমরা শিখব হচ্ছে আসলে আউপাও নীতি। আউপাও নীতি কি? ইলেকট্রন বিন্যাসের নীতি হচ্ছে তিনটা। ইলেকট্রন বিন্যাসের নীতি তিনটা, আমি তিনটা নিয়মটা বলে দিচ্ছি। একটা হচ্ছে আউপাও নীতি, আউপাও নীতি। একটা হচ্ছে পলির বর্জন নীতি, পলির বর্জন নীতি, এবং আর একটা হচ্ছে হুন্ডের নীতি। তো তোমাদের যে দুইটা নীতি ভালোভাবে জানতে হবে সেটা হচ্ছে একটা আউপাও নীতি আর একটা হচ্ছে হুন্ডের নীতি। এই দুইটা নীতি তুমি যদি জানো তাহলে মোটামুটি ইন্টারমিডিয়েট পর্যন্ত তোমার যত ইলেকট্রন বিন্যাস নিয়ে প্রবলেম হবে তুমি সলভ করতে পারবা, এবং এখান থেকে তুমি যোজনীগুলো বের করতে পারবা, এবং কোথায় তুমি কিভাবে সংকেত লিখবা যোজনী যদি জানো তাহলে তুমি কিন্তু সংকেতও লিখতে পারবা। তো মনে করো তোমার এক বন্ধু, আমরা আউপাও নীতি নিয়ে আলোচনা করবো। আউপাও নীতি মানে আসলে বিল্ডিং আপ রুলস। বিল্ডিং আপ রুলস। এখন বিল্ডিং আপ রুলস বলতে কি বোঝায়? মনে করো তোমার এক বন্ধু একটা বিল্ডিং করছে, এই বিল্ডিংটা হচ্ছে এইরকম, ওর বিল্ডিংয়ের নীতি হচ্ছে এরকম, উপরের দিকে মোটা আর নিচের দিকে চিকন, অর্থাৎ মাথা দিকে চওড়া হয়ে যাবে। এখন দেখো, সে একটা বিল্ডিং করছে, 4 তলা বিল্ডিং। তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, 4 তলায় বিল্ডিং করছে। এবং সে তার প্রথম যে ফ্লোর সেখানে একটাই রুম করছে, সেকেন্ড ফ্লোরে 2টা, থার্ড ফ্লোরে 3টা রুম করছে, ফোর্থ ফ্লোরে 4টা রুম করছে। এইটা ছিল তার বিল্ডিংয়ের মূল নীতি। তোমার বন্ধুটা এই বিল্ডিংটা করছে। এখন এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এটা সেকেন্ড ফ্লোর, এটা থার্ড ফ্লোর, এটা ফোর্থ ফ্লোর। অবশ্যই একটা বিল্ডিংয়ের প্রত্যেকটা রুমের কিন্তু নাম থাকবে, যেমন রিডিং রুম, ধরো বেডরুম, ওয়েটিং রুম। তো এইরকম এই রুমের নাম দিয়েছিল, এটা এস, এটা এস পি, এস পি ডি, এস পি ডি এফ। দেখো 4টা ফ্লোরের প্রত্যেকটা রুমের নাম দেওয়া শেষ। এই 1 যেহেতু আছে তাহলে এর সামনে 1 দিবা, 2 আছে 2 দিবা, 3 আছে 3 দিবা, 4 আছে 4 দিবা। তাহলে দেখো আমরা কিন্তু পাচ্ছি 1s 2s, এটাকে যদি আমরা সিকোয়েন্সে লিখি 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f। দেখো 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f। তাহলে তুমি যদি এই সিকোয়েন্সটা মনে রাখো তাহলে কিন্তু ইলেকট্রন বিন্যাস করতে পারবা। এবং দেখো সর্বোচ্চ ইলেকট্রন এখানে কয়টা বিন্যাস করতে পারবা? এইখানে এসের ধারণ ক্ষমতা 2, এখানেও 2, পির ধারণ ক্ষমতা 6, এখানে 2, এখানে 6, এখানে 10, এইখানে 2, এইখানে 6, এখানে 10, এখানে 14। সবগুলা যোগ করলে যত নাম্বার পাবা এইটা দিয়ে তুমি এতগুলো ইলেকট্রন বিন্যাস করতে পারবা। কিন্তু আমরা এই নিয়মের পাশাপাশি আরেকটা শর্টকাট নিয়ম শিখব, যেটা দিয়ে তুমি সহজেই ইলেকট্রন বিন্যাস আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারবা। তো আমরা এইটা জাস্ট তোমাকে দেখালাম যে এটার সিকোয়েন্স কীরকম হয়, কীভাবে তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারবে। এখন দেখো প্রত্যেকটা রুমের কিন্তু একটা ধারণ ক্ষমতা আছে। ধরো
বেডরুমে যে কয়জন থাকতে পারে বাথরুমে তো ওই কয়জন থাকতে পারে না। এই জন্য এই প্রত্যেকটা রুমের কিন্তু ধারণ ক্ষমতা আছে। এবং এই রুমের ক্ষেত্রে, এই বিল্ডিংয়ের ক্ষেত্রে বিল্ডিংয়ের মালিক একটা নিয়ম করে দিছে, প্রথম ভাড়াটিয়া যে আসবে সে ফার্স্টে এসে এই রুমটা ফিল আপ করতে হবে, তারপর এইখানে ফিল আপ করবে, তারপর এইখানে, মানে নিচে থেকে ফিল আপ হবে। অর্থাৎ এটা জার্মান ভাষা আউপবাউ নীতি। আউপবাউ মানে হচ্ছে বিল্ডিং আপ রুলস, নিচে থেকে ফিল আপ হয়ে উপরে যাবে। তাহলে এসের ধারণ ক্ষমতা সর্বোচ্চ কয়টা? 2টা। এটা কিন্তু আমরা গত ক্লাসে শিখছিলাম যে কার ধারণ ক্ষমতা কয়? 2, 2, 6, 2, 6, 10, 2, 6, 10, 14। এইভাবে ইলেকট্রন ধারণ ক্ষমতা থাকে। আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাস কীভাবে শর্টকাটে করতে হয় এই নিয়মটা এখন শিখব। তো চলো আমরা সেই নিয়মটা দিয়ে যতগুলো ইলেকট্রন বিন্যাস আছে সেগুলো শিখি। তো ইলেকট্রন বিন্যাস করার জন্য যে শর্টকাট টেকনিক আমরা একটা ছন্দের মাধ্যমে শিখব। এই ছন্দটা লিখি। তো এই ছন্দটা অনেকেই তোমরা জানো, শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস করো, ডিপিএস করো। তো শোনো শোনো প্রিয়া শোনো, শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস করো, ডিপিএস করো, ডিপিএস করো, এরপর এফ ডিপিএস করো, আর একটা এফ ডিপিএস করো। দেখো এই ছন্দের মাধ্যমে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি। এখন প্রত্যেকটা কিভাবে আসলো এই জিনিসগুলো দেখব। দেখো শোনো, এটাতে হচ্ছে এস, শোনো শোনো, প্রিয়া শোনো, প্রিয়া শোনো। তারপরে ডিপিএস, ডিপিএস করো। এরপর ডিপিএস করো, এফ ডিপিএস, এরপর এফ ডিপিএস। দেখো এই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসের সূত্র। শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস করো, ডিপিএস করো, এফ ডিপিএস করো, এফ ডিপিএস করো। এখন প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এখন নাম্বারিং করব। নাম্বারিং করে সিকোয়েন্স করলে যতগুলো ইলেকট্রন আছে সবগুলো ইলেকট্রন বিন্যাস আমরা করতে পারবো। দেখো প্রথমে আমরা এস থেকে শুরু করি। তাহলে 1 2 3 4 5 6 7 8। তুমি মুহূর্তের মধ্যে এটা শিখলে মুহূর্তের মধ্যে ইলেকট্রন বিন্যাস করতে পারবা। এরপর আমরা তো প্রথমে এটা 1 থেকে শুরু করছিলাম, তাহলে পির ক্ষেত্রে 2 3 4 5 6 7। এটা তো আমরা 2 থেকে শুরু করছিলাম, তাহলে 3 থেকে শুরু হবে এবার এটা 3D 4D 5D 6D। তা আমরা 3 থেকে শুরু করছিলাম, এরপরে তারপর হবে 4 থেকে শুরু, তাহলে 4F 5F। দেখো আমাদের সিকোয়েন্স লেখা শেষ। এই সূত্রটা তুমি যদি মনে মনে করতে পারো বা কোথাও একটা রাফ করে করতে পারো, তোমার কাছে যত ইলেকট্রন বিন্যাস আছে সবগুলোই হয়ে যাবে। এখন এটাকে আমরা সিকোয়েন্স অনুযায়ী দেখো 1s 2s 2p 3s, দেখো 1s 2s 2p 3s 3p 4s 3d। দেখো 3dর আগে কিন্তু 4s আসছে, তার মানে ইলেকট্রন তোমার কোথায় যাবে সেইটা কিন্তু আমার এই সিকোয়েন্সের ভিতরে চলে আসছে। তো এটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে হবে 1s, একটা সিকোয়েন্সে লিখলাম 1s 2s 2p, তারপর 3s, তারপর 3p 4s 3d 4p 5s, এরপর 4d 5p 6s 4f 5d, এরপর 6p, এরপর 7s, এরপর 5f 6d 7p 8s। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কিন্তু করছি। এখন এখানে টোটাল কতগুলো ইলেকট্রন থাকতে পারে?
টোটাল কতগুলো ইলেকট্রন বিন্যাস আমরা করতে পারি। তোমার পর্যায় সারণীতে যতগুলো আছে মোটামুটি সবগুলোই করতে পারবা, কারণ এই টোটালের পাওয়ারগুলো যোগ করলে আমরা কিন্তু ইলেকট্রন অনেকগুলো পেয়ে যাবো, অর্থাৎ পুরো 118টাই পেয়ে যাবো। অর্থাৎ এইটা দিয়ে তুমি কিন্তু ইলেকট্রন বিন্যাস করতে পারবে। দেখো একটা বড় ইলেকট্রন বিন্যাস আমরা করি, তাহলে তুমি ভালোভাবে বুঝতে পারবা। ধরো 30 নম্বরে একটা করি, 30 নম্বর হচ্ছে জিঙ্ক। 30 নম্বর কি জিঙ্ক। তাহলে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, আচ্ছা আমি একটু এগুলা এখানে করি। জিঙ্কের ইলেকট্রন বিন্যাস, জিঙ্ক হচ্ছে 30 নাম্বার, তাহলে এটার ইলেকট্রন বিন্যাস কি হবে দেখো। জিঙ্কের এই সিকোয়েন্স অনুযায়ী তুমি দিবা 1s2 2s2 2p6 3s2 3p6, এরপর 4s2 3d। দেখো তো কয়টা হয়েছে, 6 6 12 3 6 18 19 20, 20টা হয়েছে, আমার লাগবে 30টা, তাহলে 3 এর উপর 10 দিয়ে দিলাম। দেখো তুমি কিন্তু এইভাবে যতগুলো ইলেকট্রন বিন্যাস আছে সবগুলো ইলেকট্রন বিন্যাস তুমি এই সূত্রের সাহায্যে করতে পারবা, বুঝতে পারছো। তারপরেও তোমাদের দেখো আরও একটা আমি ইলেকট্রন বিন্যাস করি। ধরো স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম হচ্ছে 21, তাহলে হবে 1s2, এই যে 1s, তারপর কি 2s2, এরপর কি 2p6 3s2, কয়টা হচ্ছে 6 6 12, এরপর 3p6 18, আর আমার কাছে আছে কত 21-এর ভিতরে 18 গেলে আর থাকে 3, তাহলে 3pর পরে কি আছে দেখো, 3pর পরে কিন্তু 4s, তাহলে 4s2, এরপর কিন্তু 3d1, ঠিক আছে। ওকে, তো আশা করছি তোমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমার এই ক্লাসটা বুঝতে পারছো। আমার যদি তোমাদের আরও কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাবা, আমরা চেষ্টা করব তোমাদেরকে আরও সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সটে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।